যখনই কেউ এক্সপোজারের কথা বলে, আই পার্সোনালি বিলিভ কি আমি কিছুটা তো একটা করেছি যার জন্য তুমি আমাকে অ্যাপ্রোচ করেছো, তাহলে তুমি আমাকে এক্সপোজার দিচ্ছ কিন্তু তুমি তো আমার থেকেও বেনিফিটস পাচ্ছ। আমি মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের নিজস্ব একটা কমার্শিয়াল সেট করা দরকার। তুমি আগে ব্র্যান্ডকে বলবে উইদাউট পেমেন্ট আমি কাজ করি না। কার সাথে তোমার সব থেকে ভালো লেগেছে কাজ করে? মোর দ্যান 200 ব্র্যান্ডসের সাথে কাজ করেছি। মিন্ত্রা ইজ ওয়ান অফ মাই ফেভারিট, কারণ তারা ভালো পেমেন্ট দেয়, ক্রিয়েটিভ ফ্রিডমটা দেয়। আমি যখন ছোটই ছিলাম আমাকে এটা শুনতে হয়েছে, পড়াশোনাটাকে বেশি প্রায়োরিটি দিবি, দেখতে সুন্দর হোসনি তো কি হয়েছে। অ্যান্ড দেখতে সুন্দর মানে তাদের অ্যাকর্ডিং আমার গায়ের রং কালো। তো ডু ইউ সি হোয়াট ইনগ্রিডিয়েন্টস দ্য প্রোডাক্টস আর ইউজিং? এখন আমাদের ক্রিয়েটারদেরকে ইনগ্রিডিয়েন্ট লিস্টে মেনশন করতে হয়। পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্ট মেনশন না করলেও অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস গুলো তো মেনশন করতেই হয়। প্রোডাক্টের ইউএসপি ওটা থাকে। নমস্কার, বৈঠকখানার আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, আর আমাদের সাথে আজকে আমাদের গেস্ট হলেন মিস আউচ একে সুস্মিতা। সুস্মিতা, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। আর বৈঠকখানা, চোরকাটা বৈঠকখানার প্রত্যেকটি দর্শককেও নমস্কার জানাচ্ছি। রাইট, তো ফার্স্টে লেটস টক অ্যাবাউট দ্য নেম। ইয়েস, ওয়াই আউচ? আই থিঙ্ক মানে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে সবার লাইফে একটা আউচ মোমেন্ট একটা আছে, হ্যাঁ না? তো প্রবাবলি আমার লাইফে ওরকম কোনো একটা মোমেন্ট এসছে যখন আমি আমার ব্লগ লেখা স্টার্ট করি। হ্যাঁ, আমি ব্লগে লিখতাম যে আমার মানে ডেলি লাইফের উপরেও লিখতাম, প্লাস হচ্ছে আমি নতুন কিছু ট্রাই আউট করলে সেটার ব্যাপারেও লিখতাম। অ্যান্ড আমার জার্নিটা কিন্তু অ্যাজ আ ব্লগার হিসাবে স্টার্ট হয়েছে। রাইট। হ্যাঁ, মানে তখন ইনস্টাগ্রাম ছিল না। আর আমি 10 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি, তো তাই জন্যে ওই সময় যখন আমি ওরকম, তো আমার ওই জার্নিটা শুরু হয়েছে যখন আমি মানে কিছু একটা করতে হবে, মানে একটা আউচ এরকম একটা ব্যাপার হয়েছে আমার লাইফে, যেটার জন্য না আমাকে কিছু করে দেখাতেই হবে। মানে আমি ফার্মাসিস্ট, ঠিক আছে, কিন্তু আমি কখনো 9 to 5 জব করতে চাইনি। মানে এটা আমার সবসময় ব্যাক অফ দ্য হেড ছিল যে আমি 9 to 5 জব করব না। যারা করে তাদেরকে আমি বলছি না যে তারা করে কেন করে বা কিছু, বাট আমি পার্সোনালি করব না, এটা আমার সবসময় মাথায় ছিল। তাই জন্য কিছু করতে হবে, তাই ব্লগ লেখা চালু করি, ওখানে আমি আমার ফিলিংস এক্সপ্রেস করাও চালু করি। দেন আস্তে আস্তে ইনস্টাগ্রাম হয়, আর এই জার্নিটা এইভাবে চালু হয় অ্যাজ আ So ক্রিয়েটর। what was the ouch moment? Which is when you realized? which when I realize হচ্ছে আমার ফ্যামিলি ইজ ইন্টু মেডিসিন বিজনেস, তো আমি সবসময় ভাবলাম যে ফার্মাসি করে এসে আই উইল গেট ইন্টু বিজনেস। বাট আনফর্চুনেটলি সেই মোমেন্টে দেখলাম বাবা বলল যে ইউ গো অ্যান্ড ডু 9 to 5 জব, আর আমি করবো না। সেটা আমাদের মধ্যে একটা টিফ চালু হয়, তো তখন আমাকে অন্য কিছু করতে হবে। অ্যান্ড সত্যি কথা বলতে আমি ফার্স্ট ডে থেকে ফ্যাশন করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ডু নেফট, বাট সামহাউ আই এন্ডেড আপ ডুইং ফার্মাসি। তারপর না, আমি এটাতেই কিছু করে দেখাবো, আর আমি আমার মানে ফিলিংসগুলোকে তখন এক্সপ্রেস করার জন্য হয়তো আমি ব্লগ স্টার্ট করি। অ্যান্ড দেন ওখানে লিখতাম, লিখতে 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 ওখান থেকেও যে মনিটারি ইনকাম হয় এটা আমার কোনো আইডিয়া ছিল না। মানে আমাকে তো পুশ করা হচ্ছিল, আমি গেছি 2-3টে ইন্টারভিউ দিতে জবের জন্যে, বাট হয়নি। কিন্তু ওই যে ফিলিংসগুলো, ওই যে আটকা মনের ভিতরে যে ফিলিংসগুলো, সেগুলো লিখতাম। তারপর যেহেতু ফ্যাশন ভালোবাসতাম, তাই ফ্যাশনের উপরেও কিছু কিছু লিখেছি। দেন বিউটি হ্যাপেন, মানে বিউটি প্রোডাক্টস ট্রাই আউট করার পর ওগুলোও লিখেছি। অ্যান্ড দ্যাট ইজ সামথিং হাউ ইট স্টার্টেড। মানে আমার মনে হচ্ছে একটা আউচ মোমেন্ট আমার হয়েছে আমার লাইফে, মানে যেখানে আমার মতের সাথে আমার ফ্যামিলির মত মিলছে না। অ্যান্ড দ্যাট ইজ সামথিং, মানে এটা হয় মানে সবসময় তখন বাড়িতে কি একটা ডিপ্রেসিং সিচুয়েশন ক্রিয়েট হয়, যে বাবা মা কিছু করতে বলছে আর আমি সেটা করতে চাইছি না, ভেতর থেকে চাইছি না, হয়তো মা বাবা বলছে বলে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। Right. তো সেই একটা মোমেন্টের থেকে আমার ওইটা শুরু। So that was the start of your journey. অ্যান্ড যেটা আমি ফিল করেছিলাম যে একটা ক্যাচি নাম হবে যাতে আমার ব্লগটা পড়তেও লোক ইন্টারেস্টেড থাকবে, সেটাও একটা ফ্যাক্টর ছিল। তো ওয়াই নট দিস। মানে তুমি তখন থেকে ছিলে যখন ইন্ডিয়াতে ইনস্টাগ্রাম, ফেসবুক অত পপুলারিটি হয়নি। ইউ ফেসবুক স্টার্টেড, তো ছিল, বাট এই কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা ওয়াজ নট পপুলার, নট অ্যাট অল পপুলার। and then you started writing blogs. হ্যাঁ, ব্লগস লিখতাম।
আচ্ছা, নিজের নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে লিখছো, এত লোকে দেখছে, কোথাও মনে হয়নি এটা ব্রিচ অফ প্রাইভেসি? যদি সেটা তো কখনো হয়। আমি পার্সোনালি জানাচ্ছি বলে, আর আমি সবসময় একটা মনে করি আমি যেইটুকু জানাবো সেটুকুই সামনের লোকটা জানতে পারবে, এর বেশি কিন্তু সে জানতে পারছে না আমি যতক্ষণ না তাকে কিছু জানাচ্ছি। ইভেন এই যে আমি তোমার সাথে কথা বলছি, এখানেও আমি যেইটুকু জানাবো বা অডিয়েন্সকে যেটুকু জানাবো সেটুকুই জানবে। হ্যাঁ, এর বাইরে গিয়ে যদি কেউ আমাকে পিছনে পার্সোনালি জানার চেষ্টা করে, সে খোঁজ নেয়, সেটা আলাদা। বাট আমি যেটুকু ফিট করবো অডিয়েন্সকে সেটুকুই তো জানবে। ওই জন্য আমার মনে হয় না যে প্রাইভেসির ব্রিচ এটা, কারণ আমি জানাচ্ছি, এটা আমি নিজে জানাচ্ছি, আমার হয়ে কিন্তু কেউ জানাচ্ছে না। No, this is a topic that I wanted to talk. There have been serious, issues that were raised by different police headquarters of India, যেখানে people who have come in the limelight, they have been given stalker incidents. They have been given extra protection. So I want to ask about this. How do you manage this part? হাউ ডু আই ম্যানেজ? ফার্স্ট অফ অল, আমি কোথাও ট্রাভেল করলে, এটা আমি পার্সোনালি বিলিভ করি, আমার ফ্যামিলি থেকেও বলা আছে, আমি কোথাও ট্রাভেল করলে আমি সেটার আপডেট দিই না সঙ্গে সঙ্গে। আমি ওখান থেকে ঘুরে আসার পর আই স্টার্ট গিভিং আপডেটস। Okay. এবার হ্যাঁ, আমি আপডেটস দিই, কোথায় দিই? স্ন্যাপচ্যাটে দিই। অ্যান্ড ওখানে আমার খুব সিলেক্টিভ ফ্রেন্ডসরা আছে, এর বাইরে কেউ জানতে পারবে না, আই ট্রাস্ট দেম ব্লাইন্ডলি। তাদেরকেই জানাই যাদেরকে আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করি। এর বাইরে আমি আমার অডিয়েন্সকে কিন্তু জানাই না। আগে হয়তো করতাম 5-6 বছর আগেও হয়তো করেছি, বাট ইন রিসেন্ট টাইমস এটা একদম আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আই ডোন্ট পোস্ট অন ইনস্টাগ্রাম যে আই এম ট্রাভেলিং। Okay. ওয়ান্স আই কাম ব্যাক ফ্রম দেয়ার, তারপর আমি পোস্ট করি। অ্যান্ড ট্রাভেল করতে গিয়ে যদি তুমি কিছু ভিডিওস বানাও, সেগুলো সব ট্রাভেল করার পরে এসে পরে করো? এসে আমি ওটাকে পোস্ট করি। ওকে, বিকজ অফ কোর্স সেফটি ইজ সেফটি সামথিং। আমাদের, আর যেহেতু আমি মানে আজকে বলছি, আমি ট্রাভেল যখন করি মোস্টলি আমি আর আমার বোন করি, তো দুটো মেয়ে যখন ট্রাভেল করে তখন আমার মনে হয় যে আরেকটু সেফটি মেজার্স নেওয়া একটু দরকার, একটু প্রিকশন নেওয়া দরকার। তাই জন্য আমি এটা একদম করি, প্রথম থেকেই করি যে আমি জানাই না কাউকে কিছু। Also, this journey from pharmacist to content creator, ঠিক আছে, this journey, talk to the audience about this. এই জার্নিটা তো খুবই টাফ ছিল। ফার্স্ট অফ অল, কন্টেন্ট ক্রিয়েশন কি হয়, এটাও একটা ক্যারিয়ার হতে পারে, এই ব্যাপারটা এখনো পর্যন্ত আই ফিল কি অনেকে জানে না, অনেকের ধারণাই নেই যে এই কন্টেন্ট ক্রিয়েটার্সরা কত টাকা ইনকাম করে, অনেকের ধারণা নেই। ইভেন কন্টেন্ট ক্রিয়েটার্স যারা নিজেদেরকে ক্লেম করে, হয়তো তাদের নিজেদেরও কোনো ধারণা নেই যে একটা ব্র্যান্ড কতটা কি পেমেন্ট করতে পারে। একটা ব্র্যান্ড যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করে, তাদের অনেক কিছু ফ্যাক্টরস থাকে। একটা কোনো অ্যাক্টর বা সেলিব্রিটিকে হায়ার করতে হয়, আলাদা করে ক্যামেরা পার্সন হায়ার করতে হয়, আলাদা করে স্টুডিও হায়ার করতে হয়, আলাদা করে আউটফিটসের জন্য স্টাইলিস্ট হায়ার করতে হয়। তুমি দেখো মানে কতটা লেভেলে খরচাটা হচ্ছে, ঠিক আছে? ওটাই যখন কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে দিচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার ইজ আ ওয়ান ম্যান আর্মি। সে নিজে মানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স আছে। হ্যাঁ, আমার জন্য একজন আছে যে আমাকে সব কিছু করে দেয়, বাট আই হ্যাভ সিন আ লট অফ ফ্রেন্ডস অফ মাইন্ড যারা নিজেরাই ক্যামেরা লাগায়, নিজেরাই লাইট সেট আপ করে, নিজেরাই ঘরে ব্যাকগ্রাউন্ড ডিসাইড করে, নিজেদের টাকায় আউটফিট কেনে, নিজেরাই সব কিছু করে, ঠিক আছে? তখন কিন্তু প্রোডাকশন কস্টটা কিন্তু ব্র্যান্ডের তরফ থেকে অনেকটা কমে যাচ্ছে, অনেকটা। ব্র্যান্ডের অত কিছু দেখতেই হচ্ছে না, হেডেক থাকছে না যে এত কিছু করতে হবে। তুমি বলছো লজিস্টিক যেটা আছে সেটা পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটরটা নিয়ে নিচ্ছে, যিনি আছে করছেন আর কি। আর সেই ক্ষেত্রে ব্র্যান্ড ইজ কাইন্ড অফ নট পেইং দেম দেয়ার ডিউ। হ্যাঁ, মানে না ডিউ ইন দ্য সেন্স আমি যেটা বলবো না, একটা সেলিব্রিটি হায়ার করে সবকিছু করে যা খরচা হচ্ছে সেটা দিয়ে তারা অ্যাটলিস্ট 100টা কন্টেন্ট ক্রিয়েটর হায়ার করতে পারছে, Which is a good number. which is a good number and much more অডিয়েন্সের কাছে রিচ করতে পারছে, হ্যাঁ না? আর ওরা যখন একটা অ্যাড শুট করছে বা কিছু করছে, আগে কি হতো, টিভিতে খুব অ্যাডস রান হতো, এখন কয়টা মানুষ টিভি দেখে, হ্যাঁ না? এখন সবাই মোবাইল দেখে। হ্যাঁ, আর এরকম এখনকার অডিয়েন্স আবার এরকমও আছে যারা রিলেটেবল কন্টেন্ট দেখতে খুব পছন্দ করে। হ্যাঁ, তো যখন একটা কন্টেন্ট ক্রিয়েটার, মানে তারা একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যদি রিলেট করতে পারে, তাকেই ভগবান হিসেবে মানা শুরু করে দেয়। হ্যাঁ, আর তারা কিছু সাজেস্ট করলে অবভিয়াসলি তাদের অডিয়েন্স কিনবে, 10 জন না কিনলেও একজন কিনবে। সো ব্র্যান্ড এটা খুব ক্যালকুলেটেড একটা মুভ করে, যে কোনো ব্র্যান্ড, যে এই কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যাপ্রোচ করব, তার এতগুলো ফলোয়ার্স আছে, অ্যান্ড তাদেরকে ভাবতেই হচ্ছে না বাকিটা। না, সো এইভাবে ব্র্যান্ড কোলাবোরেশন করলে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড উইচ ব্র্যান্ড ইজ নট গোয়িং টু চিট অ্যান্ড উইচ ব্র্যান্ড ইজ গোয়িং টু এক্সপ্লয়েট ইউ?
এইটা না ডিরেক্ট, আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ডিরেক্ট ব্র্যান্ডের সাথে খুব কম কাজ করি। ওকে, ঠিক আছে, এবার ডিরেক্ট যখন ব্র্যান্ডের সাথে কাজ হয়, এক্সপ্লয়েট অ্যান্ড চিটের ব্যাপারটা আমি মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের নিজস্ব একটা কমার্শিয়াল সেট করা দরকার, যে আমি এত কমার্শিয়ালের নিচে করব না। এইবার কিছু ক্ষেত্রে কি হয়, কিছু এক্সট্রা খরচা থাকে। সাপোজ কোনো একটা ব্র্যান্ডের পার্টিকুলার কিছু শ্যুট করতে গেলে আমার যেটা মনে হয় যে মাথায় থাকলো যে আমাকে একটা সুইমিং পুলে গিয়ে শ্যুট করতে হবে, ইটস ভেরি অবভিয়াস আমার বাড়িতে সুইমিং পুল নেই, সো আই উইল হ্যাভ টু গো টু আ হোটেল হায়ার করতে হবে, তখন কিছু এক্সট্রা কস্ট থাকে। তো সেই বুঝে আমরা তখন কস্টিংটা করি। তাই জন্য আগে কন্টেন্ট ক্রিয়েটার্সদের আমার মতে যেটা মনে হয় জিজ্ঞেস করা উচিত, কি প্রোডাক্ট, কতক্ষণের জন্য আপনারা রিল চাইছেন, কতটা সেকেন্ড ক্লিপিংস হবে, প্রফেশনাল শ্যুট চাইছেন নাকি বাড়িতে নর্মাল শ্যুট চাইছে। কারণ কিছু ব্র্যান্ডসের ক্রাইটেরিয়া থাকে একদম প্রফেশনালি শ্যুট করে দিতে হবে, দেন ইউ হ্যাভ টু হায়ার আ ভিডিওগ্রাফার। ওকে। তো কিছু খরচা তো তোমার থাকবে, সেগুলো অ্যাড করে দিয়ে তখন আগে নিজের ডাউটসগুলো ক্লিয়ার করে নিয়ে তারপর কমার্শিয়াল বলা উচিত। কিন্তু একটা বেসিক কমার্শিয়াল সেট করে নেওয়া উচিত, যে এত যদি কিছু না হয়, খরচা না হয়, তাহলে একটা বেসিক আমার কমার্শিয়াল এটুকু আমাকে দিতেই হবে, এর বাইরে আমি কাজ করতে পারবো না। ওকে, তা একটা মানে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া যে এতটা, বাট যারা যারা নতুন স্টার্ট করে তাদের সবসময় এই আইডিয়াটা থাকেও না, থাকে না, হ্যাঁ। এবং তারা, আমি এই এই এক্সপোজার কথাটা নিয়ে কথা বলতে চাই। আ লট অফ ব্র্যান্ডস উইল ফুল পিপল সেইং যে তোমাকে আমরা এক্সপোজার দিচ্ছি, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই। এটা যে কতটা হার্মফুল এটা নিয়ে আমি কথা বলতে চাই। এই ব্যাপারটা ভীষণভাবে হার্মফুল, কারণ যখনই কেউ এক্সপোজারের কথা বলে, আই পার্সোনালি বিলিভ কি আমি কিছুটা তো একটা করেছি যার জন্য তুমি আমাকে অ্যাপ্রোচ করেছো, ইউ আর দ্য ওয়ান হু ইজ অ্যাপ্রোচিং মি, ইটস নট মি হু, মানে যাকে আমি অ্যাপ্রোচ করছি, হ্যাঁ না? তো তুমি আমাকে কিছু তো আমি করেছি, কিছু তো আমার মধ্যে দেখেছো যার জন্য তুমি অ্যাপ্রোচ করছো, তাহলে তুমি আমাকে এক্সপোজার দিচ্ছ কিন্তু তুমি তো আমার থেকেও বেনিফিটস পাচ্ছ। তাহলে তো এই এক্সপোজারের নামে তো তুমি তো লোককে এই এক্সপোজার দেখিয়ে তো তুমি তোমার প্রোডাক্টস ফ্রিতে দিচ্ছ না। কারেক্ট। হ্যাঁ, তোমার থেকে সে টাকা দিয়ে কিনছে, দেন ওয়াই নট ইউ, কি তুমি আমাকে কেন পে করবে না? আচ্ছা, এই যে এক্সপ্লয়টেশন হচ্ছে, এটা কিন্তু একদিক থেকে এক্সপ্লয়টেশন অফ লেবার, এটা কিন্তু একদিক থেকে। সো হোয়াট ক্যান বি ডান টু কার্টেল দিস? হোয়াট ক্যান বি ডান টু কার্টেল দিস? ফার্স্টে তোমাকে নিজের আগে আইডিয়া হতে হবে যে ইউ ক্যান গেট পেড, শুধুমাত্র প্রোডাক্টস না। I have seen people becoming creators just to get free products. না, free products is not the thing. রাইট। ঠিক আছে, আর তুমি এটাও জানছো না যে আমি অ্যাজ আ বিউটি ক্রিয়েটার কাজ করি, তুমি জানো না যে ওই প্রোডাক্টটা তোমার ফেসে গিয়ে রিয়াকশন করবে কিনা। দেখা গেল তুমি একটা ফ্রিতে 500 রুপিসের একটা সিরাম নিলে, ওটা এমন রিয়াকশন করলো যে তোমাকে ডক্টরের পিছনে 5000 স্পেন্ড করতে হচ্ছে। তো সেই জন্যে মেক শিওর তুমি জানো যে তুমি আগে ব্র্যান্ডকে বলবে উইদাউট পেমেন্ট আমি কাজ করি না, এটা নন নেগোশিয়েবল। নন নেগোশিয়েবল। হ্যাঁ, এইবার কিছু ক্ষেত্রে যেরকম মনে হয়, আমার মনে হয় যে আমি একটা কোনো প্রোডাক্ট কিনতে চাইছি অ্যান্ড সেটার পিছনে আমাকে, প্রোডাক্ট রেঞ্জ তো অনেক হয়, 5000-এরও প্রোডাক্ট হয়, 3000-এরও হয়, 300 টাকারও হয়। এবার তুমি মনে করছো যে না আমি একটা 5000 টাকার জিনিস কিনবো, তুমি ভেবেছো ব্যাক অফ দ্য হেড, কিন্তু সেইটা তুমি কি করছো, একটা ব্র্যান্ডের সাথে কাজ করলে সেটা তুমি ইন বার্টার পাচ্ছ, তোমাকে কিন্তু টাকাটা স্পেন্ড করতে হচ্ছে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি এটার উপর একটা রিল বানিয়ে দিতে পারি, আই হ্যাভ টাইম, আমাকে আলাদা করে কিনতে হচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি পার্সোনালি যদি উইলিং থাকো তুমি করো। বাটার করবো না সেটাও না, কিন্তু বাটার ভ্যালুটাও সেরকম হতে হবে। গট ইট। হ্যাঁ, তুমি একটা আজকে ডাইসনের হেয়ার র্যাপ পাচ্ছ, যেটা তুমি মার্কেটে কিনতে গেলে ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 40,000, তো ওয়াই নট মেক আ রিল? Okay, it depends on the product as well as it depends on how much you value the situation that you are in আর currently. আমি আরো একটা জিনিস মনে করি, একটা কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে যতক্ষণ না ভ্যালু দেবে, আর মানে শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, অ্যাজ এ হিউম্যান বিং অলসো, তুমি নিজেকে যতক্ষণ না তোমার ভ্যালু দেবে, সামনেওয়ালা তোমাকে ভ্যালু দেবে না। তা এই যে এক্সপোজারের নামে কন্টেন্ট দেয়া, এইটার সব থেকে মানে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার্সরা সব থেকে বেশি এফেক্টেড হয়? বিউটি ক্রিয়েটার্সরা। বিউটি ক্রিয়েটার্সরা কিরকম ভাবে এফেক্টেড হয়? কিছু ব্র্যান্ডস আছে যাদের ক্রিয়েটার্স, মানে কি বলবো, ধরো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের 500টা ফলোয়ার্স, ঠিক আছে, তাকে বলবে আমি তোমাকে 2টো প্রোডাক্ট পাঠাচ্ছি, তুমি এটার করে শ্যুট করে দাও, ঠিক আছে।
এবার সে কিন্তু তার মানে হার্ট অ্যান্ড সোল দিচ্ছে ওই পুরো কন্টেন্টটা শ্যুট করার জন্যে। এবার ব্র্যান্ড কি করলো, তার কাছে ফুটেজটা থাকলো, ঠিক আছে, যদি ফুটেজটা নেয় তো থেকে গেল, সে সেখান থেকে কোনো ক্লিপিং বার করে আরো দুটো ক্রিয়েটারের দুটো ক্লিপিং বার করে তারা কিন্তু আরো একটা অ্যাড বানিয়ে ফেলতে পারে, এন্ড সেটা কিন্তু ওরা রান করতে পারে। যে দেখো, আর কি হয়, এরকম ছোট ছোট যারা ক্রিয়েটার্স আছে তাদের ভিডিওগুলো দেখে না খুব মানে বড় ক্রিয়েটার্স যারা আছে তারা খুব প্রফেশনালি শুট করে, তখন সেটা মনে হয় যে তুমি অ্যাড শুট করছো, বাট যারা ছোট ক্রিয়েটার্সরা আছে তাদের ভিডিওগুলো দেখে মনে হয় কি খুব জেনুইন, তো সেটাকে ওরা জেনুইন হিসাবেই চালিয়ে দেয় অ্যাডে, যে দেখো দিস ইজ আ জেনুইন ফিডব্যাক উই আর গেটিং। ওকে, তো আর ওরা ওই অ্যাড দেখে আরো 10টা কাস্টমার কেনে যে না দিস ইজ জেনুইন, হ্যাঁ না, তো ব্র্যান্ডের সেটা লাভ হচ্ছে, ব্র্যান্ড কিন্তু ওটা দিয়ে 10টা প্রোডাক্ট সেল করছে, 500 টাকা না হোক 5,000 টাকা ইনকাম করছে, কিন্তু যে ক্রিয়েটর ক্রিয়েট করলো সে কি পাচ্ছে একটা 500 টাকার প্রোডাক্ট, আর সেই 500 টাকার প্রোডাক্টের যে 500 টাকা দাম তাও না, প্রোডাক্টটা বানাতে ম্যানুফ্যাকচারিং করতে হয়তো 100 টাকা খরচা হয়েছে, সো দে আর গিভিং আউট 100 রুপি প্রোডাক্ট, ঠিক আছে, কিন্তু সেখান থেকে 5,000 রুপি আর্ন করে নিচ্ছে। আচ্ছা, যখন তুমি প্রোডাক্টস নিয়ে কথা বলো অডিয়েন্সের সামনে, তাদেরকে এই প্রোডাক্টস গুলোকে বলো, তো ডু ইউ সি হোয়াট ইনগ্রিডিয়েন্টস দ্য প্রোডাক্টস আর ইউজিং? তাহলে তুমি কারণ এখন আমাদের ক্রিয়েটারদেরকে ইনগ্রিডিয়েন্ট লিস্টে মেনশন করতে হয়, মানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্ট মেনশন না করলেও অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস গুলো তো মেনশন করতেই হয়, প্রোডাক্টের ইউএসপি ওটা থাকে। ওকে, সো if there is a specific ingredient that is very harmful for the skin, কিন্তু লিস্টেড আছে ওখানে, হ্যাঁ। বাট অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসেবে লিস্টেড নেই, ইট না। ইজ লিস্টেড। ধরো ধরো আমরা কোনো- ইয়েস, ইথাল অ্যালকোহলের কথাই বলি, অনেক সময় পারফিউমসে ইথাল অ্যালকোহল থাকে। আরেকটা যেটা হয় হচ্ছে তোমার সানস্ক্রিনে প্রচুর ওয়াটার থাকে, মানে মোর দেন দ্য এক্সট্রা এসপিএফ কন্টেন্ট, দেখবে পেছনে লেখা থাকে ওয়াটার, কিউএস, ওয়াটার কিউএস লেখা থাকে, হ্যাঁ। হ্যাঁ। সো এই জিনিসটা হয়তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট না, মার্কেটিং হচ্ছে SPF 50 প্লাস প্লাস প্লাস, বাট what whenever there is water, বুঝতেই পারছো, there is not going to work as well. তখন what to do, how to make sure that awareness is also there? অ্যাওয়ারনেস ইজ অলসো দেয়ার। দেখো, ব্লাইন্ডলি তো আমরাও কাজ করি, যে হ্যাঁ একটা ব্লাইন্ড স্পট থেকেই যায়, যে আমরাও হয়তো ব্লাইন্ডলি যেরকম ভাবে আসছে সেরকম করে দেই, কিন্তু দের ইজ এ কিন্তু, যে মানুষকে যখন বোঝানোর হয় তখন হয়তো ক্যাপশনে ছোট করে কিছু লিখে দেওয়া যেতে পারে, যদি তুমি জেনুইনলি মানুষকে বোঝাতে চাও ক্যাপশনে ছোট করে লিখে দিতে পারো, হয়তো এরকম না ইনিশিয়ালি লিখলে না, বাট পরে তুমি ওখানে লিখে দিতে পারো যদি তুমি ডিরেক্টলি কিছু না বলতে চাও। বা এরকমও আছে যারা আনস্পন্সার্ড ভিডিওসও করে, ঠিক আছে, আনস্পন্সার্ড ভিডিওস যখন করে তখন তারা সেখানে মেনশনই করে দেয়। আর এখন ব্র্যান্ডসরা চিট করতে একটু হলেও ভয় পায়, আগে এটা খুব হতো, এখন ইন রিসেন্ট টাইমস হয় না, কারণ লোকের মধ্যে এত পরিমাণে অ্যাওয়ারনেস এসছে আজকের ডেটে, যে ব্র্যান্ডসরাও কিন্তু কিছু চিট করার আগে 10বার ভাবে। একবার ব্র্যান্ড নেম খারাপ হয়ে গেলে সেটাকে ঠিক জায়গায় আনতে কিন্তু প্রচুর সময় লাগে। You know, there is a very famous content creator. ও না শুধুমাত্র, I'll not take his name, he really works on different kind of foods that are marketed in India. বুঝতে পেরেছো কার কথা বলছি? Yes, ওর নামে অ্যাক্টিভ কেসও হয়ে গেছে প্রচুরবার কেস, হ্যাঁ, but he has won as well and is constantly fighting. হ্যাঁ, And the brands are things which we have had as children, you know, ইয়েস, noodles যেটা আমরা খেয়ে থেকেছি, তারপর ওই যেগুলো 2 minutes যেটা খেয়ে থেকেছি, yes, খেয়ে থেকেছি, তারপর হচ্ছে biscuits, ketchups and biscuits. Ketchups are the worst kind. There is no tomato in it. হ্যাঁ, আর ওই যে তারপর বাচ্চাদের জন্য যে হেলথ ড্রিঙ্ক গুলো, And also মানে immunity boosters, হ্যাঁ, যেগুলো আমরা ছোটবেলায় খেতাম, যে ওগুলো পুরো ব্লাফ। সে মনে আছে, আমার তো মনে আছে আমার মা আমাকে দিয়ে বলতো খেতেই হবে, আমি নামটা নিচ্ছি কারণ আমাকে কেটে মা দিয়েছে, সবার মারা খেতেই একবার করে হবে, আর খাইয়েছে। also I will not forget that, ঠিক আছে, খেতেই হবে সেই। তো দিস ইজ অলসো সামথিং দ্যাট উই ইউজ টু হ্যাভ অ্যাজ চিলড্রেন, এটাকে কিন্তু মার্কেটিং করা হতো অ্যাজ হেলথ প্রোডাক্ট, হেলদি, বাট নাও ডেজ অলসো এখনো কিন্তু ইন্ডিয়ার মার্কেটেরও ছড়িয়ে গেছে। ইন্ডিয়া এমন একটা জায়গা না যেখানে তুমি মানুষকে ভুল বুঝিয়ে ব্লাফ প্রোডাক্টস বিক্রি করতে পারো, যা ইচ্ছে বিক্রি করতে পারো, মানুষকে বাস ভুল বোঝাতে হবে। এই স্ট্যান্ডার্ডটা কিন্তু বাইরের বড় দেশে কিন্তু, মানে তুমি ইউএসএ ধরো, ইউএসএ তে হয় না, তুমি হ্যাঁ ওদের রুলস এন্ড রেগুলেশনসই অতটাই স্ট্রিক্ট যে ওখানে হবে না। ইভেন জাপানে যে প্যাকেজিংটা হয়
প্যাকেজিং এর ওপরে সাপোজ ইউ আর বাইং আ টফির যে সাইজটা থাকে প্যাকেজিং এর ওপরে, ওটা অরিজিনাল যে প্যাকেটের ভেতরে যে টফিটা থাকবে ওটার উপরে রাখলে এক্স্যাক্ট ওই সাইজটাই থাকবে। ওকে, ইন্ডিয়াতে কিন্তু তা হয় না। আর এখানে ফ্লজ হচ্ছে গভর্নমেন্ট সবকিছু ছাড় দিয়ে দিয়েছে। ওকে, ডু ইউ থিঙ্ক ইট ইজ বিকজ অফ দ্য ট্যারিফ মানে রিল্যাক্সেশন যেটা আমরা ফেস করি? অবভিয়াসলি তুমি ইন্ডিয়ার যে পপুলেশন তার মধ্যে দেখো না, এইসব জিনিস বোঝার জন্য কত পার্সেন্টেজ লোক আছে, খুব কম মানুষ এগুলো বোঝে। না হলে আমি নাম নেব কি নেব না মানে আমি জানি না, এই একটা ফেস ক্রিম যেটা এখন চেঞ্জ করেছে ওরা নাম, ফর্সা হওয়ার ফেস ক্রিম, অফকোর্স, কি না চলেছে। আমার মা নিজে ওটা ইউজ করতো। আমি এই মানে আমার জন্মের মানে হয়তো এই 1-2 বছর হয়েছে আমি মায়ের হাত পা জোর করে ওটাকে থামাতে পেরেছি যে প্লিজ এটা ইউজ করো না, দিস ইজ নট ফর ইউ, দিস ইজ নট আ ফেয়ারনেস ক্রিম বলে না, এটা তোমার মুখে মাখাই উচিত না, আর কোনো ক্রিম তোমায় ফেয়ারনেস দিতে পারে না। How can it be until unless there is a bleaching agent in it? এক্স্যাক্টলি। How can it, মানে cream is supposed to be moisturizing. অলসো এই জিনিসটা আমি কেন তোমাকে বলছিলাম, আজকে তুমি যে বলছো অ্যাওয়ারনেস বেড়ে গেছে, এই অ্যাওয়ারনেসটা কিন্তু অনেকটা আমরা মেট্রোপলিটন সিটিজ বা বড় শহরে দেখতে পাই। হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া দ্যাট ইজ স্টিল রুরাল? দ্যাট ইন্ডিয়া ইজ নট ইয়েট অ্যাজ অ্যাওয়ার। হয়েছে, তো সেই ইন্ডিয়া কিন্তু আজও এফেক্টেড, এখনো এফেক্টেড। তো এবং কন্টেন্ট ক্রিয়েটার্সরা কিন্তু সেখান থেকে উঠে আসছে, প্রচুর আসছে, এবং তারা কিন্তু ব্লাইন্ডলি কন্টেন্ট ক্রিয়েট করে। যখন তারা কন্টেন্ট ক্রিয়েট করার পরে যখন তাদেরকে ব্র্যান্ড অ্যাপ্রোচ করে, তারা কিন্তু ব্লাইন্ডলি করে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে লেট আস ডু দিস। কেন করে কারণ তাদের তো নিজের ওই ভাবনাটাই নেই, মানে ওরা তো অতটা ভাবতেই পারে না যে পৃথিবী কতটা আগিয়ে গেছে, আর এই যে প্রোডাক্ট ভালো অ্যান্ড খারাপের বিচারটাই তো ওরা করতে পারছে না। ল্যাক অফ এডুকেশন ফার্স্ট অফ অল, ঠিক আছে। আর যারা বোঝে তারা কিন্তু করে না। প্রচুর এরকম ছোট ছোট গ্রাম থেকেও প্রচুর মেয়েরা আছে, ছেলেরা আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, খুব কনসিয়াসলি করে, যে তারা বোঝে যে কোনটা দেখানো উচিত আর কোনটা না। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে আমি মনে করি কোনো কিছু মানে কোনো প্রোডাক্ট যদি খারাপ হয়, মানে আগে কি টিভিতে তো খারাপ জিনিসটাকে কখনোই দেখানো হতো না, কিন্তু এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু খারাপকে খারাপ বলা হয়, খারাপটা খারাপ দেখানো হয়, অ্যান্ড তার জন্য অ্যাওয়ারনেসটা বাড়ছে। অ্যান্ড আই থিঙ্ক যে রুরাল এরিয়াজে যে সবাই ওরকম তা না, যারা একটু পড়াশুনো জানে, যারা বোঝে, যারা বুঝতে পারছে যে এই জিনিসটা খারাপ, তারা আই থিঙ্ক কনসিয়াসলি কন্টেন্ট ক্রিয়েট করছে, আর যারা করছে না তাদেরকে ব্র্যান্ডসরা এক্সপ্লয়েট করছে। That is true. কারণ there was recently one campaign that we all saw, probably তুমিও দেখেছো. In that campaign, pigmentation, স্কিনে পিগমেন্টেশন ক্লিয়ার করা যাবে এরকম একটা সিরাম লিখেছে। সেই সিরামের মধ্যে কিন্তু লেখা আছে only 2%। যেই যেই যে জিনিসটা দিয়ে হ্যাঁ, ওটা দ্যাট ইজ only 2%, ইজ barely, মানে কাজ করবেন, ওটা তো কাজ করবেই না। But it was mass scale marketed, and most of the people who actually spoke for the product were from 2-tier and 3-tier cities, not from the 1-tier cities of India, but not from the metropolitan areas. রিসার্চ করবেন তো। হ্যাঁ, তো ওরা তো জানেও না, এরা ভাবছে হ্যাঁ ঠিক আছে দিস ইজ ওয়ার্কিং, দিস ইজ দ্য, বাট পরে এটাতে দেখা গেছে ইট ইজ নট দ্যাট এফেক্টিভ। একটা কোনো প্রোডাক্ট কি তুমি কোনো ড্রাগই কিছুর মধ্যে মেশাও না কেন, তার একটা মিনিমাম ডোজেজ থাকে। তুমি আজকে প্যারাসিটামল খাচ্ছ, প্যারাসিটামল 300 mg খেলে তোমার গায়ে কাজ করবে না, ইট ইজ মিনিমাম, ইট হ্যাজ টু বি 500 mg, হ্যাঁ না? সেরকমই কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কোনো প্রোডাক্টে থাকছে, স্কিন কেয়ার প্রোডাক্টে থাকছে, সেটার বেয়ার মিনিমাম ডোজেজটা থাকতে হয়, মানে আমরা ফার্মাসি ল্যাঙ্গুয়েজে ডোজেজ হিসাবে বলি, বেয়ার মিনিমাম কোয়ান্টিটিটা থাকতে হয়, তারপর গিয়ে না সেটা স্কিনে কাজ করবে। Which comes to my next question, that এই যে তুমি ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছো, how much has it helped you to be conscious about your journey as a কিছু জিনিসে তো অবশ্যই হেল্প করেছে, কারণ আমি যখন ফার্মেসি নিয়ে পড়তাম, আমি নর্মালের ট্যাবলেট সিরাপ বানানোর থেকেও বেশি, মানে ফার্মেসিতে যে
টপিকটা থাকে ফার্মাসিউটিক্স, এটা ডিল করে হচ্ছে ডোজেজ ফর্মের উপরে, মানে ট্যাবলেট, সিরাপস, এগুলোর ব্যাপারে যে কিভাবে বানাতে হয় না। তো দ্যাট ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যান্ড আই ইউজ টু অলওয়েজ স্কোর আ ভেরি গুড মার্কস ইন দ্যাট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওই ফার্মাসিউটিক্সেরই একটা পার্ট থাকে কসমেটিক্স মেকিং। আমি খুব ইগার থাকতাম, মানে আই স্টিল হ্যাভ দিস ইন ব্যাক অফ মাই মাইন্ড যে আমার কখনো একটা কসমেটিক লাইন হবে, আমার একটা কোনো মেকআপ ব্র্যান্ড হবে, এখন না হলে ইন ফিউচার। বাট দিস হ্যাজ হেল্প মি যে ইনগ্রিডিয়েন্টস গুলো জানার ক্ষেত্রে কনসিয়াসলি। অ্যান্ড আমার প্রচুর ফ্রেন্ডসরাও আছে, আমি আজকে এইখানে বলছি, আমার প্রচুর ফ্রেন্ডসরাও আছে যারা ফার্মাসি নিয়ে পড়েছে অ্যান্ড তারা খুব কনসিয়াসলি এই এই পার্টিকুলার বিউটি রিলেটেড টপিক নিয়ে কিন্তু খুব কনসিয়াসলি কন্টেন্ট বানায় অ্যান্ড খুব ভালো কন্টেন্ট বানায়, খুব ভালোভাবে তারা প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন দেয়। হয়তো আমি অতটা ঘেটে বা অতটা ডেপথে গিয়ে দিই না, বিকজ আই অ্যাম মোর ইনটু মেকআপ, ঠিক আছে। বাট যারা স্কিন কেয়ার রিলেটেড ভিডিওস বানায় তারা খুব মানে খুব ঘেটে খুব ভালো করে রিসার্চ করে নিয়ে সেই ভিডিওসগুলো বানায় অ্যান্ড ওই ভিডিওসগুলো কিন্তু খুব আমি বলবো ফুল অফ কি বলবো ইনফরমেশন, যেগুলো একটা মানুষের জন্য কিছু ইউজ করার আগে কিন্তু খুব হেল্পফুল, খুবই হেল্পফুল। আমার একটা ফ্রেন্ড আছে সোহিনী বলে, সোহিনী ভট্টাচার্য, খুব ভালো কন্টেন্ট বানায়, রিসেন্টলি চালু করেছে অ্যান্ড প্রত্যেকটা কন্টেন্ট খুবই ভালো, ভীষণ ভালো। আচ্ছা, তোমার কন্টেন্ট ক্রিয়েটরের জার্নিতে which are the brands that you have worked with and কার সাথে তোমার সব থেকে ভালো লেগেছে কাজ করে? আপাতত তো এখনো পর্যন্ত আমি মোর দ্যান 200 ব্র্যান্ডসের সাথে কাজ করেছি, মেইনলি বিউটি ব্র্যান্ডসের সাথে। তার মধ্যে থেকে মিন্ত্রা ইজ ওয়ান অফ মাই ফেভারিট, কারণ তারা ভালো পেমেন্ট দেয়, ভালো পেমেন্ট দেয়। সেকেন্ডলি ক্রিয়েটিভ ফ্রিডমটা দেয়, অ্যান্ড থার্ডলি যে প্রোডাক্টস নিয়ে বানাতে হবে সেই প্রোডাক্টের একটা ছোট লিস্ট দেয়, বাট তার মধ্যে থেকে কিছু প্রোডাক্টস আছে যেগুলো আমার লাগবেই, মানে দুমদাম যা ইচ্ছা তাই চাপিয়ে দেয় না। তাদের কথা থাকে যে এখান থেকে তোমরা তোমার অ্যাকর্ডিং প্রোডাক্ট সিলেক্ট করে নিয়ে তারপর তুমি ভিডিও বানাও। তো ওই প্রোডাক্ট চুজ করার ফ্রিডমটাও আমাকে দেয়, প্লাস মানে ওই প্রোডাক্টের টাকাটা দে রিম্বার্স ইট, ঠিক আছে। তো এটা একটা ব্র্যান্ড যাদের সাথে কাজ করে ভালো লেগেছে। সেকেন্ডলি ফ্যাশন ব্র্যান্ডস যারা অনেক অনেক জামা কাপড় দেয় তাদের সাথেও কাজ করে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে টাকা মানে ভিডিও বানানোর পেমেন্টের সাথে সাথে ভাউচার্স দেবে, সেটা দিয়ে আমি শপিং করতে পারবো তাদের সাথে। দ্যাটস দ্য ড্রিম। সেটা প্রত্যেকটা মেয়েরই ড্রিম। তো হ্যাঁ, সেরকম বলতে গেলে ওয়েস্ট সাইডের সাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে। আর পার্টিকুলার ব্র্যান্ড সুইস বিউটি, ওয়ান অফ মাই ফেভারিট। খুব, and I've heard Swiss Beauty is in itself also very good as a product. হ্যাঁ, অ্যাজ আ প্রোডাক্ট মানে ওদের যে কি বলবো প্রোডাক্টের যে দামগুলো খুব কম, ঠিক আছে, কোয়ালিটি ওয়াইজ কম। দো দে আর মেড ইন চায়না, আই মেনশন দিস, দো দে আর মেড ইন চায়না, বাট পারফর্মস রিয়েলি ওয়েল ইন দ্য সেন্স অনেক হাই এন্ড প্রোডাক্টসের মতো তোমার পারফর্ম করে। অ্যান্ড তাদের প্রোডাক্টসের দাম কিন্তু বেশি হয় না, সব কিছু উইদিন 800। So what about if since you said mentioned that they are made in China? এবার what about the ingredient list? ingredients? এবার আমি আরো একটা জিনিস মনে করি যে একটা কোনো টক্সিক প্রোডাক্ট একদিনই কিন্তু তুমি স্কিনে লাগালে সেটা তোমার একদিনেই তোমাকে ক্ষতি করা চালু করবে না, তোমাকে কন্টিনিউয়াসলি তুমি ওর এক্সপোজারে থাকলে তখনই গিয়ে সেটা ক্ষতি করবে। হয়তো এটা অনেকের কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে, বাট এটা আমার পার্সোনাল মানে বিশ্বাস, একদিনই ক্ষতি হবে না আনটিল এন্ড আনলেস তুমি এটাকে রোজ ইউজ করছো। অ্যান্ড মেকআপ এমন একটা জিনিস যেটা যারা রোজ মেকআপ করে, মানে রোজ আই ডোন্ট থিঙ্ক খুব কম লোকেই মেকআপ করে, যখনই তুমি রোজ মেকআপ করছো তখন গো ফর হাই এন্ড ব্র্যান্ডসের প্রোডাক্ট। বাট যখন তুমি ধরো ডেলি বেসিস মেকআপ করছো না, তুমি অল্প দামের প্রোডাক্ট দিয়েও মেকআপ করতে পারো অ্যান্ড দে পারফর্ম রিয়েলি ওয়েল। মানে সুইস বিউটি আছে, মার্স আছে, দেন দেয়ার দিস ব্র্যান্ড কল্ড ইনসাইড কসমেটিক্স, এদের প্রোডাক্টস খুব কমে পাওয়া যায় কিন্তু খুব ভালো পারফরমেন্স হয়, বাট ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একটু শেডি সিন্স দে আর মেড ইন চায়না। এবার আই ডোন্ট থিঙ্ক এখন ওরা সব প্রোডাক্টস আর চায়নাতে বানাচ্ছে, কিছু ওরা ম্যানুফ্যাকচার করছে ইন্ডিয়াতেও। অ্যান্ড আই হ্যাভ ওয়ার্ক উইথ দেম। তাদের যে পিওসি আছে, আমি ডিরেক্ট ব্র্যান্ডের সাথে কাজ করি, তাদের যে পিওসি আছে তারা খুবই ভালো, তারাও আমাকে ক্রিয়েটিভ ফ্রিডম দেয়। অ্যান্ড মানে তারা হয়তো টপিক বলে দিল যে এই টপিকটা, বাট রেস্ট অফ দ্য ক্রিয়েটিভ ফ্রিডম আমারই থাকে অ্যান্ড আমি আমার অ্যাকর্ডিংলি শ্যুট করতে পারি। অ্যান্ড আই লাভ ব্র্যান্ডস যারা ক্রিয়েটিভ ফ্রিডমটা দেয়। অনেকে আছে পুরো স্ক্রিপ্ট লিখে দেবে, লাইন বাই লাইন বলতে হবে, যেটা আমার একদম ভালো লাগে না।
এটা একটা এইটা জিনিস। এই ক্রিয়েটিভ ফ্রিডম না অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও মানে রিকোয়ার্ড থাকে, আমি খুব কমই পাই যে আই উইল বি এবল টু ডু আমি আমার মতো করে দ্য পার্টিকুলার ক্যারেক্টার, খুব কমই পাই। সেটা আমাকে সেরকম আমি অপরচুনিটি পাই না, সবসময় এটা এটা বক্সে আমাকে বেঁধে দেয়। বাট ইটস সো ইনভিগোরেটিং টু ডু ইট অন ইয়োর ওন, যে হ্যাঁ আমি এটা করছি, তখন মনে হয় প্যাশনটাও বেরিয়ে আসে। হ্যাঁ একদম, এটা একদম ঠিক। মানে নিজের নিজের যদি আমি নিজের আইডিয়া তো কিছু না কিছু তো আমাদের থাকেই, এত দিন ধরে কাজ করছি, এত দিনের এক্সপিরিয়েন্স, নিজের তো একটা কিছু এক্সপিরিয়েন্সের থেকে তো একটা কিছু থাকে। আর সেটা যখন কোনো ব্র্যান্ড যেটা অ্যাপ্লাই না করতে দেয় তখন মনে হয় কি কাজ করতে শান্তি পাওয়া যায় না। অ্যান্ড এরকম আবার আবার ব্র্যান্ডস এরকমও করে যারা হচ্ছে লাইফস্টাইল ক্রিয়েটর, মানে ওই মিম টাইপ অফ কন্টেন্ট বানায়। তারা কি করে ওই ইন্টিগ্রেটেড ভিডিও বানাতে বলে দেয়, যে পুরো ভিডিওটাতে যে পুরো প্রোডাক্টের ব্যাপারে কথা বলবে তা না, ওটাকে ইন্টিগ্রেট করতে হবে। অ্যান্ড তাদের কিন্তু পুরো ক্রিয়েটিভ ফ্রিডমটা থাকে, বাস থাকে না আমাদের মতো ক্রিয়েটার্সদের। মানে তুমি অনেকগুলো হার্ডশিপস ফেস করেছো লাইফে, এই এই চ্যালেঞ্জটা থেকে বড় হার্ডশিপ হচ্ছে লোককে বোঝানো এই প্রফেশনটা কি। আই ওয়াজ কামিং টু দ্যাট। এইটা এটা একটা ক্যারিয়ার হতে পারে, এই জিনিসটা বোঝানো। মানে আমি আমার রিলেটিভসদেরকে এটা বলতে শুনেছি, ওরা কিন্তু আমার ভিডিওস দেখছে, আমি জানি না তারা কি বোঝে না নাকি না বুঝেও অবুঝের মতো কথাবার্তা বলে। মানে তাদের প্রশ্ন হচ্ছে, মানে আমার আমার একজন কাছেরই একজন আমার বাবাকে বলছে, হ্যাঁ মনা তো করছে দেখছি, ভিডিও টিডিও বানায় প্রোডাক্ট নিয়ে, তা চাকরি বাকরি কিছু করবে না? I was like, হ্যাঁ করলে কাকু তোমাকে অবশ্যই জানাবো, তোমাকে You know, when I জিনিস first দেখাইয়ে যায়। started as an actor, everyone in my family, immediate family and extended family, they said this is a hobby. No, because this is, I think it is a very, very middle class mindset. Because they told me it's a hobby. And এতগুলো বছর ক্রস করেও যখন আসলে সি আই থিঙ্ক অলসো বিকজ অফ হাউ দে লুক এট ফেম, যে তুমি কতটা ফেমাস। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে চাকরি ওয়াজ ইকুয়াল টু স্টেবিলিটি, এটা কোথাও একটা দাঁড়িয়ে ওইটা রয়ে গেছে। বাট এটা লোকে যতই যতই আমরা গিয়ে বলি, দেখো আজকে এসপ্ল্যানেডে কত কত চাকরি চলে গেছে, টিচার্সরা দে ওয়ার ওয়েটিং কি ভাই আমাদের চাকরিটা আমাদের ফেরত দাও। তো তাদের কি হলো, জব সিকিউরিটি কোথায় হলো? ওকে, ওয়েস্ট বেঙ্গলে আরেকটা সিচুয়েশন হয়েছে, আই হ্যাভ টু ব্রিং দ্যাট আপ চাকরির ব্যাপারে, যে a lot of people who were working under the West Bengal government, they were not given DA since 2016. এক্স্যাক্টলি। হ্যাঁ, এই কেসটা জিতেছে, কেসটা জেতার পরে মানে দ্য অপোজিং পার্টি হ্যাজ ওয়ান। তো দেখো আজকে উই আর এবল টু আন্ডারস্ট্যান্ড যে চাকরি করেও এই হার্ডশিপস গুলো ফেস করছি। বাট আই থিঙ্ক আমাদের প্যারেন্টসের জেনারেশনে না, দ্যাট ওয়াজ লাইক আ স্টেবল গ্রাউন্ড অন উইচ দে আর স্ট্যান্ডিং। আমাদের প্যারেন্টসের জেনারেশনে তো বিজনেসটাও স্টেবল না। বিজনেস স্টেবল না তো, বিজনেসটাও স্টেবল না। না তো মানে বিজনেস করলে আগেকার যুগে যেটা শুনতাম যে মেয়েকে বিয়ে দিচ্ছে, পাত্রকে চাকরি করতে হবে, চাকরি ছাড়া ছেলে ছাড়া বিয়ে দেব না। অ্যান্ড গভর্নমেন্ট জব করলে তো কথাই নেই, গভর্নমেন্ট জব করলে তো কোনো কোনো কথাই কথাই নেই, নেই। মানে ওটা তো হিরের আংটির হ্যাঁ, মতো একটা বাট ব্যাপার। এইটা একবারের জন্য ভাবে না যে একটা বিজনেস দাঁড় করাতে গেলে তার পিছনে কতগুলো লোকের দরকার হয়। একটা মানুষ যে বিজনেস করছে তার আন্ডারে কতগুলো লোক চাকরি করছে। আজকে আমার বাবার ক্ষেত্রেই আমাদের অন্তত নয় 35 থেকে 40টা লোক আমাদের আন্ডারে কাজ করে। তারাও তো কাজ করছে, তারাও তো কোথাও না কোথাও চাকরি করছে। বাস মানে ওইটা হয়তো বড় কোনো ফার্ম না, তাই জন্য ওটা চাকরি হিসাবে ধরা হচ্ছে না, দোকানে কাজ করে, বাট কাজ তো করছে। আমার বাবা তো 40 জনকে দিচ্ছে, টাকা দিচ্ছে, মাইনে দিচ্ছে, তাদেরকে কাজে রেখেছে, তো তাদের জন্য তো এমপ্লয়মেন্ট এনেছে। তো একটা বিজনেস করলেও তো অন্য লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখনো বোঝে না, এখনো বোঝে না। বিজনেস ইজ এ মিনস অফ জেনারেটিং এমপ্লয়মেন্ট। হ্যাঁ, বাট বিজনেসে অনেক রিস্ক ফ্যাক্টর থাকে, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো তুমি চাকরি করলে তোমার একটা ফিক্সড স্যালারি, ফিক্সড ইনকাম, তোমার হেডেক কম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি বাড়িতে আসছো, ঘুমাচ্ছ, খাচ্ছ। বিজনেস হলে প্রচুর কিছু থাকে, যেরকম আমি আমার বাবাকে দেখি কখনো কখনো এই রিসেন্ট জিএসটি হওয়ার পর তো রাত 1টা অব্দিও কাজ করে, রাত 1টা অব্দিও কাজ করে। আবার
আমি আমার মানে আমার আর যে রিলেটিভসরা আছে তারা চাকরি করে, তারা কি চাকরি করলো, 6টার সময় অফিস বন্ধ হলো, বাড়িতে আসলো, 8টার মধ্যে বাড়িতে এসে রিল্যাক্স একদম। আজকে আমার বাবার 60-র উপরে এজ, তারপরেও হি ইজ ওয়ার্কিং। বাট একটা চাকরিজীবীর কি আফটার 65 রিটায়ার্ড পার্সোনাল, কোনো টেনশন কম। But I think there is more freedom in this field that we are doing, where we are investing in ourselves. এটা একদম সত্যি কথা। সো এবার আমরা একটু তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলি, যেখানে আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম, and you said a lot of people commented on your skin color and the texture, ঠিক আছে, when you were doing videos, ঠিক আছে? এটা ইনস্টাগ্রামে তো হয়নি, বাট টিকটকে হয়েছে। তো এটার ব্যাপারে একটু আমাদের অডিয়েন্সকে বলো, এবং হাউ হ্যাভ ইউ ডেল্ট উইথ ইট? ফার্স্ট অফ অল, আমার বাড়িতে আমি যখন হই, মানে আমি যখন ছোটই ছিলাম রাদার, তখন আমাকে এটা শুনতে হয়েছে, আমার ইমিডিয়েট রিলেটিভসদের কাছ থেকেও শুনতে হয়েছে, ভালো করে পড়াশোনা করবি, পড়াশোনাটাকে বেশি প্রায়োরিটি দিবি, দেখতে সুন্দর হোসনি তো কি হয়েছে। অ্যান্ড দেখতে সুন্দর মানে হচ্ছে তাদের, মানে তাদের অ্যাকর্ডিং আমার গায়ের রং কালো। ওকে, ঠিক আছে, ছোটবেলায় বুঝতাম না, বড় হয়ে যখন বোঝা শিখেছি, হঠাৎ একদিন একটা কাকু আসেন আমাদের বাড়িতে, হ্যাঁ কথা হচ্ছে, হঠাৎ করে কমেন্ট পাস করে, তোর গায়ের রংটা আগের থেকে একটু ফর্সা হয়েছে। তো আই ওয়াজ লাইক হ্যাঁ তো, বলছে না ভালো। আমি বললাম আচ্ছা, তার মানে তুমি একটা মেয়েকে তার স্কিন টোন দেখে জাজ করবে, আমি মুখের উপর এই কথাটা বলি। সেই লোকটা না, মানে সেই কাকুটা একটু ভেবাচাকা খেয়ে গেছে, না না সেটা বলছি না। আমি বললাম তা তুমি তাহলে, বলছে না এই জিনিসটা তো ভালো। আমি বললাম কি কালো থাকলেও কি খারাপ ছিল? তারপর সে আর কোনো উত্তর দিতে পারেনি। আর টিকটকেও এটা ফেস করেছো? টিকটকে এটা ফেস করেছি। টিকটকে একটু, মানে আমার যে অডিয়েন্সটা ছিল মাঝখানে, মানে আমি জানি না ওই পার্টিকুলার ভিডিওর জন্য ওই অডিয়েন্সটা ওরকম ভাবে হয়ে গেছিল না কি, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। বাট ছোট ছোট বাচ্চারা, মানে যেহেতু তখন ইনস্টাগ্রামে না ভিডিওর অপশনটা ছিল না, রিলসের অপশনটা ছিল না, তখন টিকটক করতাম আমি, অনেক বছর পুরনো কথা বলছি কিন্তু। তো ছোট ছোট বাচ্চারা কমেন্ট করে যেত, ইয়ে তো কালি হ্যায়, ইউ কিত্তা গন্দা কালার হ্যায় ইসকে স্কিন কা, ইউ, মানে মানে এরকম টাইপের আমি প্রচুর কমেন্টস পেয়েছি। অ্যান্ড ওই মেকআপ ভিডিওটাতে আমি প্রবাবলি একটা অরেঞ্জ কালার, নিয়ন অরেঞ্জ কালারের কিছু আই মেকআপ করেছিলাম, যার জন্য আমাকে বলা হয়েছিল যে এই মেকআপটা তোমার উপর স্যুট করছে না, ফর্সাদের উপর স্যুট করে, তুমি অনেক কালো, তোমার ভিডিও বানানো উচিত না। হ্যাঁ, আর আমার কমেন্ট তখন, আমি এটাকে এইভাবেই নিয়েছিলাম যে তুমি যত কমেন্ট করবে তত বেশি আমার ভিডিও রিচ হবে, তত বেশি আমার ভিডিও ভাইরাল হবে, অ্যান্ড দিস ইজ গুড ফর মি। আমাকে কে কালো বলছে, ফর্সা বলছে, আমার একবারের জন্য আমার ওটা হেডেক না। আমি এইভাবে জিনিসটাকে নিয়েছিলাম। তোমাকে কোনোদিন এরকম ডিসক্রিমিনেশন কোনো ব্র্যান্ড থেকে ফেস করতে হয়েছে? না, আজ পর্যন্ত ঠাকুরের ইচ্ছায় কোনো ব্র্যান্ড আমাকে এইভাবে ডিসক্রিমিনেট করেনি। হ্যাঁ, রাদার এটা হয়েছে যে হয়তো ভুল, এখন জানি না ব্র্যান্ডরা, এটা যারা ব্র্যান্ডের কাজ করে তাদেরই দোষ। খুব লাইট শেডের ফাউন্ডেশন পাঠিয়ে দিয়েছে, প্রচন্ড লাইট শেডের ফাউন্ডেশন পাঠিয়ে দিয়েছে, যেটা আমি ইউজই করতে পারবো না, আমাকে কাউকে দিয়ে দিতে হয়েছে। কিন্তু তাছাড়া আবার কিছু, যেরকম সুইস বিউটি, ওরা আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করে যে তোমাকে কোন শেডের ফাউন্ডেশনটা পাঠাবো। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এমনি কোনো ইন জেনারেল কোনো রেস্ট্রিকশন ফেস করতে হয়নি। যে তুমি অ্যাকোয়ালজিকার ব্যাপারেও কথা বলছিলে, যে অ্যাকোয়ালজিকার সাথেও তুমি কাজ করেছো, তো সেই ব্র্যান্ডটার সাথে কাজ করে, বিকজ ইট ইজ পিওরলি কেটারিং টু ইন্ডিয়ান অডিয়েন্স অ্যান্ড ইন্ডিয়ান স্কিন টোন। তা হোয়াট ইজ ইয়োর ভিউ পয়েন্ট অ্যাবাউট দ্যাট ব্র্যান্ড? অ্যাকোয়ালজিকা বেসিক্যালি তো স্কিন কেয়ার ব্র্যান্ড। আমি বলবো প্রত্যেকটা ব্র্যান্ডেরই গুড সাইড আর ব্যাড সাইড আছে, প্রত্যেকটা ব্র্যান্ডেরই ভালো প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট আছে। ওদের যে সানস্ক্রিনটা আই অ্যাবসলিউটলি লাভ অ্যান্ড আই রেকমেন্ড দ্যাট, ঠিক আছে, আমার খুব ভালো লাগে, আমার পার্সোনাল ফেভারিট। আবার কিছু প্রোডাক্টস আছে খুব গিমিকি প্রোডাক্ট, কাজই হয় না, একদমই কোনো কাজ হয় না, পুরো গিমিক ওটা। আবার এরকমও হয়, আমি যেটা মনে করি যে কোনো প্রোডাক্ট আমার জন্য কাজ করলে না সেটা সামনেওয়ালার জন্য কাজ করবে না, তাও না, কারণ আমার লাইফস্টাইল তার লাইফস্টাইল কিন্তু আলাদা, স্পেশালি ফর দ্য কেস অফ স্কিন কেয়ার। হ্যাঁ না, কারণ আমি যা খাচ্ছি সে তাই খাচ্ছে না, আমি যে অ্যাটমসফিয়ারে থাকছি সে কিন্তু অ্যাটমসফিয়ারে থাকছে না, তো হতেই পারে। তো তাই জন্য সব প্রোডাক্ট আমার জন্য কাজ করবে, সামনেওয়ালার জন্য কাজ করবে তা কিন্তু না, এটা ডিপেন্ড করে অন ইন্ডিভিজুয়াল।
তাই জন্য সব প্রোডাক্টই যে গিমিকি প্রোডাক্ট বলবো তা না, বাট হ্যাঁ মনে হয় মানে ওভারঅল যদি এটা দেখি যে হ্যাঁ যে একটা প্রোডাক্ট মোস্ট অফ দ্য মানুষের উপর কাজ করছে না, তখন সেটা আমি বলবো গিমিকি প্রোডাক্ট নামেই চলছে। And also about gummy bears, you get those bears where you can chew and you can say like glutathione বলছে ওটার মধ্যে আছে। গ্লুটাথায়ন, It is, I believe glutathione শুধুমাত্র ইনজেকশন ফর্মে নিলে you can get a আই clearer. থিঙ্ক ব্রাইট করবে তোমার স্কিন উইল লুক মোর হেলদি, মোর গ্লোয়িং, যার জন্য তোমার স্কিনটা একটু ব্রাইটার অ্যাপিয়ারেন্স হবে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল চেঞ্জ ইউর স্কিন টোন। ট্রু। আচ্ছা, এই যে ইন্ডিয়ানসদের এই ফর্সাদের প্রতি একটা অবসেশন, সে আমি খারাপ বলছি না, হ্যাঁ যে ফর্সারা খারাপ, অবভিয়াসলি ফর্সারা ভালো, বাট এই যে অবসেশনটা ফর্সা মানেই ভালো আর কালো মানেই খারাপ, এই জিনিসটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন হওয়া দরকার। yes, which comes to my next question regarding our celebrities. Do you think মানে ওরা কি করছে আমাদের মাইন্ডসেটটাকে একটা দিকে মোল্ড করিয়ে দিচ্ছে? You will see there are a lot of celebrities and Hindi film industry has the greatest reach. You will see a lot of celebrities before and after has completely changed, and it is not changed because of plastic surgery. It has changed, the skin color and Skin texture color has changed. As if there are people who were completely of a different shade and then suddenly they have, একদম yes, they have become fairer. ঠিক আছে, অ্যান্ড ওটা থেকে আমার মনে হয় কোথাও না কোথাও এখনো ওটা আমাদের অডিয়েন্সকে এফেক্ট করেই যাচ্ছে যে সামহাউ পিওরিটি অ্যান্ড পাইটি ইজ উইথ ফেয়ারনেস ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে। বিকজ সেলিব্রিটিজের থেকে তো বেশি ইনফ্লুয়েন্স না কন্টেন্ট ক্রিয়েটার্সদের। তো সেলিব্রিটিজরা যারা স্পেশালি ফিমেল অ্যান্ড বিউটি, আমি কেন আরো বিউটিটার কথা বলছি, দেখবে একটা টাইম ছিল আমাদের মাদের সময়, ল্যাকমে ওয়াজ আ ব্র্যান্ড দ্যাট ওয়াজ ভেরি মাচ ইউজড হাউসহোল্ডস। ল্যাকমের ফাউন্ডেশন, ল্যাকমের লিপস্টিক্স অ্যান্ড ল্যাকমের জিনিসপত্র, বিকজ ইট ওয়াজ আ ফ্রেঞ্চ ব্র্যান্ড, ইজ নট ব্যাড, বাট ইফ ইউ লুক এট ইটস ফাউন্ডেশন রেঞ্জ, হ্যাঁ, it is a disaster. It is not for Indian skin. I have personally used, my mom used to use, it is a disaster. It is not for Indian skin. এক্স্যাক্টলি। তো ওটা ইউজ হতো, অ্যান্ড আস্তে আস্তে অন্যান্য ব্র্যান্ডসগুলো এসে গেছে। সবার ফার্স্টে স্কিন ইনক্লুসিভ মানে সব শেডস রাখার মতো যদি কোনো ব্র্যান্ড কাজ করে থাকে সেটা হচ্ছে শুভ কসমেটিক্স। সুগার কসমেটিক্স, হ্যাঁ। ওকে। ওরা পুরো ইন্ডিয়ান অডিয়েন্সকে কেটার করার জন্য কিন্তু ওরা ফাউন্ডেশনস বাগেরা লঞ্চ করেছিল। আর ল্যাকমির যে মেইন প্রবলেমটা আমার যেটা পার্সোনালি ফিল হয়, ল্যাকমিকে যে ফার্স্টে ক্রিয়েট করে বা হ্যান্ডেল করে সে কিন্তু ইন্ডিয়ান না। নো, তার কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনের ব্যাপারে আমি জানি না কতটা কি নলেজ ছিল। আর অবভিয়াসলি তারপর তো ইন্ডিয়ার ওই অবসেশন উইথ ফর্সা। সো which was my question, do you think it is because of celebrities? সেলিব্রিটিস, শুধু সেলিব্রিটিসদের দোষ দেব না আমি, তুমি নিজে ভাবো না, আমরা যে ঠাকুর বানাই শুধুমাত্র মা কালীই কালো, আর বাদ বাকি সব দেবীদের কিরকম ফর্সা বানানো হয়, এটা প্রথম থেকেই। আচ্ছা, also the blue, the color black is also denoted with blue, দেখবে ব্লু কৃষ্ণ আমাদের মহাদেব ব্লু, which is a মহাদেব ব্লু, মহাদেবকে তো কর্পূর গরম বলে, মানে যেটা হচ্ছে উনি বলে যে সাদা, হ্যাঁ গলাটা ওনার নীল, কিন্তু কৃষ্ণকেও ব্লু দিয়ে ডিনোট করা হয়, মা কালীকেও কিন্তু ব্লু দিয়ে ডিনোট করা হয়। কিন্তু আমি মানে মেয়েদের ক্ষেত্রে কথা বলছি, ছেলেরা কালো ফর্সা কিন্তু ম্যাটার করে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মা কালীকেই শুধুমাত্র কালো হিসাবে দেখানো হয়, অ্যান্ড খুব ফিয়ার্স দেখানো হয়, খুব ফিয়ার্স দেখানো হয়। কিন্তু রেস্ট অফ দ্য যে ঠাকুর আছে যারা খুব কাম, মানে মা লক্ষ্মী দেখো না একদম ফর্সা, মা লক্ষ্মী মানে কি ফর্সা হতে হবে, মা সরস্বতী মানে কি ফর্সা হতে হবে। মা সরস্বতী কিন্তু পুরোটাই একদম সাদা করে দেয়, ওটা ওনাকে করে দেয়। আই থিঙ্ক কালার থিওরিটা থেকেও এসেছে কোথাও একটা, মানে আমি সবাইকে ব্লেমও করছি না, আই থিঙ্ক স্পেসিফিক্যালি এই অবসেশন উইথ ফেয়ারনেস, I think it has come from the British rule, wherein we were constantly told that তোমার মধ্যে অসুবিধাটা হচ্ছে because রেসিজম তো ওখান থেকেই এসছে, শুধু রেসিজম না, মানে এই কালারের পুরো যে কালারিজম ব্যাপারটা, এই ব্যাপারটাই ওদের থেকে মাথায় ঢোকানো। কারণ ওরা কি ওরা সবসময় টিপিক্যালি ফর্সা হয়, ওরা যখন সেজে গুজে থাকতো, আর আমাদের ইন্ডিয়ান ওমেনরা
ওরকম ভাবে তো সাজতো না, প্লাস হচ্ছে তারা মাঠে ঘাটে কাজ করছে, তো অবভিয়াসলি অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেকটা ডিফারেন্স, স্টাফ ডিফারেন্স রয়েছে, যার জন্য ফর্সাকে ভালো আর কালোকে খারাপ দেখানো হয়েছে। এই জন্য কালোর প্রতি একটা মানে কালো মানেই খারাপ, এই একটা ওটার একটা ইনফ্লুয়েন্স আছে। হ্যাঁ, আর তারপর তো সেলিব্রিটিস যেটা বললে, হ্যাঁ সেলিব্রিটিসদের নিজস্ব পার্সোনাল একটা অবসেশন আছে, ফর্সা হতে হবে। আমার যেরকম, আবার কিছু সেলিব্রিটিস আছে যারা কিন্তু ফর্সা কালো তোয়াক্কা করে না। কঙ্কনা সেনকেই দেখো না, শাবানা আজমিকে দেখো না, স্মিতা পাটিল, এরা কিন্তু কখনো ফর্সা কালো দিয়ে মানে কারো স্কিন টোন দিয়ে তাদের নিজেদের ট্যালেন্টকে কি বলবো, তার নিজেদের ট্যালেন্টকে কারোর সামনে আনতে চায়নি। তাদের কাছে তাদের নিজেদের অ্যাক্টিং স্কিলস কি আছে সেইটা দিয়ে তাদের নিজের ট্যালেন্টের প্রমাণ দিয়েছে, নট উইথ ফ্রম দ্য স্কিন কালার। আমি দেখতে সুন্দর বলে আমাকে অ্যাক্ট্রেস বানানো হয়েছে তা না। অথেন্টিক জন আছে, অফকোর্স আছে, একটা ইন্ডাস্ট্রিতে কখনোই তো একদম হতে পারে না যে কিছু লোক সবাই একইভাবে যাবে। বাট হ্যাঁ, অথেন্টিক থাকা সত্ত্বেও তাদের রিচটা কম কম্পেয়ার অনেক টু দ্য। কম, হ্যাঁ, কারণ ওই যে একটা অল টোটাল একটা মাইন্ডসেট আমাদের যে তৈরি হয়ে গেছে, ফর্সা হতে হবে, সুন্দর হতে হবে, কোনো খুঁত থাকা যাবে না, দাগ থাকা আবার কি ফর্সা হলেই যে হলো তা না, কারোর মুখে যদি অনেক লাল দাগ থাকে, হে বাবা ওর মুখে এত দাগ কেন, কারোর যদি অনেক পিম্পলস থাকে, যারা পিসিওএস বা পিসিওডি নিয়ে ভুগছে তাদের মুখে প্রচুর পিম্পলস হয়, হে বাবা তো স্কিনটা তো বাজে কেন। আর মানে ছেলেরা তো ছেলেরা, মেয়েরাও কল আউট করে। হ্যাঁ, কিছু মেয়েরা আছে কল আউট করে যারা ভালো ভেবে কল আউট করে যে তুই এটা ইউজ কর, এটা ইউজ করলে তো ঠিক হয়ে যাবে। আর কিছু আছে তাকে টন্ট করার জন্য কল আউট করে, যে জিনিসটা খুবই খারাপ। তোমার সাথে কথা বলে এত ভালো লাগলো, মানে এত এত রকমের জিনিসপত্র উই ওয়ার ডিসকাসিং, বাট অল গুড থিংস মাস্ট কাম টু এন এন্ড। অলমোস্ট আমরা আমাদের পর্বের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা জিনিস জিজ্ঞেস করব, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর ডু ইউ গেট ইমোশনাল মরাল সাপোর্ট ফ্রম আদার কন্টেন্ট ক্রিয়েটার্স? ইউ গেট? ইয়েস, প্রচুর বার পেয়েছি, প্রচুর বার পেয়েছি। মানে আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে খুব ভালো বন্ধুও বানিয়েছি। আবার এমনও হয়েছে যে কিছু ভালো বন্ধু যাদেরকে মনে করতাম তাদের সাথে একদম কথা বন্ধ হয়ে গেছে। বাট দ্যাট ইজ লাইফ না, That is life. দ্যাট ইজ লাইফ। আমরা কখনো কখনো আমরা লোকজনকে হারাইও আবার পাইও। এই যে আজকে তোমার সাথে আমার আলাপ হয়ে গেল, ঠিক আছে, দিস উইল বি দেয়ার, হ্যাঁ, ইট উইল বি দেয়ার। এবার ফিউচারে ডু উই বিকাম ফ্রেন্ডস অর নট, দ্যাট ইজ দেয়ার। হ্যাঁ মানে ওটা তো দেখা যাবে, দেয়ার না। মানুষ তো মানুষের লাইফে আসে কোনো না কোনো কারণে। আবার আবার আমার মনে হয় যারা না ভালো না বা যারা আমাদেরকে ক্ষতি করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়াই ভালো, ভালো। বিকজ নিজের এনার্জি লেভেলটাকে নষ্ট না করাটাই ভালো। হ্যাঁ, আর তারা কি সবসময় ম্যানিপুলেট করার চেষ্টা করে ভীষণ বাজেভাবে, যেটা আমার মনে হয় যে তাদের সাথে কন্ট্যাক্ট না রাখাই ভালো 100 বার, এটা ঠিক মানে আমরা আমরা এমনি কম হার্ডশিপস ফেস করি না লাইফ, না। তারপর আবার অ্যাডিশনাল বন্ধুত্বের নামে অ্যাডিশনাল। আর দেখবে যারা থাকার তারা ঠিক থাক, থেকে যায়। তাই না বলো? কথা না বললেও থাকে, থেকে যায় না। এই যে তুমি তোমার বন্ধুর কথা আজকে আজকে যিনি এসেছেন তোমার সাথে, উনি বলছিলেন তোমার এত শরীর খারাপ ওনার, তাও উনি এসেছেন, তাই না? বিকজ দ্যাট ইজ অনেস্টি ইন আ রিলেশনশিপ। বাট খুব ভালো লাগলো আমার তোমার সাথে কথা বলে, তোমার এই জার্নিটার ব্যাপারে শুনে। আম, মানে ইটস লাইক I every time I meet people like you, I feel so inspired that yes, there will be, you know, we have a space, we have a place where we are able to voice our opinion, and you are one of them. So bold, so strong. I'm so happy to meet you today. Thank you so much. It was a wonderful conversation. But যাওয়ার আগে তুমি একটু আমাদের অডিয়েন্সকে কিছু মেসেজ দাও, and other content ক্রিয়েটরদেরকেও একটু মেসেজ দাও from your end. অডিয়েন্সকে মেসেজ একটাই দেব যে যতটা পারবে ট্রান্সপারেন্ট থাকবে প্রত্যেকটা মানুষের সাথে, যতটা পারবে। মনে একটা কিছু আর ফেসে একটা কিছু, আই ডোন্ট থিঙ্ক সেটা করা উচিত। যতটা পারবে ট্রান্সপারেন্ট থাকবে, তাতে যাই হোক না কেন, তাতে যাই হোক না কেন। আর কন্টেন্ট ক্রিয়েটার্সদের একটাই কথা বলবো যে প্লিজ, প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু পে করে, তো ওইটা সবার ফার্স্টে মাথায় রাখবে যে তুমি হার্ডওয়ার্ক যেটা দিচ্ছ, মানে যদি ব্র্যান্ড কোলাবোরেশন হয় তাহলেই একটা কথা। আর ফার্স্ট আর সেকেন্ড কথা হচ্ছে যে তুমি কাজের শুরুতেই পেমেন্ট পাবে না, তোমাকে আগে কাজ করে কিছু জায়গায় একটা দাঁড়াতে হবে, অ্যান্ড সেই জায়গাটা তোমাকে নিজেকে বিল্ড করতে হবে। কোনো ব্র্যান্ড এসে সাপোর্ট করবে না, তুমি
মনে করছো আমি আজকে কন্টেন্ট ক্রিয়েটর হব, আমি ঢুকলে পরেই এই ফিল্ডে আমি প্রথম দিন থেকেই কাজ পাবো না। আগে নিজের একটা জায়গা তৈরি করতে হবে, যেটা দেখে তোমাকে ব্র্যান্ডরা তোমাকে কাজ দেবে, তো সেই জায়গাটা আগে তৈরি করতে হবে। That was a very beautiful message, সুস্মিতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের অডিয়েন্সকেও বলি, খুব ভালো লাগলো সুস্মিতার সাথে কথা বলে। বাট আজকে এখানেই শেষ করতে হবে। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে। বাই বাই।